শুভ সকাল বন্ধুরা। আজ হলো 25 জুলাই, 8 শ্রাবণ, শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো ভুলের পর ভুল, কেন্দ্রকে কড়া বার্তা সুপ্রিম কোর্টের। পদত্যাগ করবেন না কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, জানিয়ে দিল সরকার। 47 আধিকারিক বরখাস্ত, ইস্তফা না দিলে আন্দোলন আরও তীব্র, হুঁশিয়ারি ককরোচদের। আন্দোলনে অনড়, আজ ফের কেন্দ্রের সঙ্গে বৈঠকে ককরোচ। প্রশ্নভাসে সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড ও 10 কোটি টাকা জরিমানা প্রস্তাব কেন্দ্রের। বরাক ভ্যালি সচিবালয়, নির্ধারিত সময়ে কাজ শেষ করার উপর জোর মন্ত্রী কৃষ্ণেন্দুর। বিভাগীয় আধিকারিকদের নিয়ে উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক। অতিবৃষ্টিতে নিউ হারাঙ্গাজামে ধসে পড়ল 200 মিটার রেল ট্র্যাক, ঘন্টায় 10 কিলোমিটার গতিতে চলছে ট্রেন। ভূমির নামজারি, হ্যাঙ্গিং পাট্টাদার ও ই খাজনার জটিলতা নিয়ে বিধানসভায় সরব হাইলাকান্দির বিধায়ক। সমস্যার সমাধানে পদক্ষেপ সরকারের, বিধানসভায় আশ্বাস রাজস্ব মন্ত্রীর। রেল লাইনে ভূমিধস, আজ বাতিল শিলচর গুয়াহাটি এক্সপ্রেস। শিলচরে ভক্তিময় পরিবেশে ইসকনের উল্টো রথযাত্রা। শিলচর মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকে দালালির অভিযোগে 2 ব্যক্তি আটক। লায়লাপুরে বিপুল মাদক উদ্ধার, গ্রেফতার 2। স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে জেলা আয়ুক্তের আকস্মিক পরিদর্শন। 3 স্বাস্থ্য প্রতিষ্ঠানে পরিষেবা খতিয়ে দেখলেন জেলা আয়ুক্ত। এবং সর্বশেষ খবরটি হল, শিলচরের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন প্রাক্তন বিধায়ক সিদ্দিক আহমেদ, খোঁজ নিলেন প্রাক্তন মন্ত্রী অজিত সিং। এবারে শুনুন বিস্তারিত খবর। নিট স্নাতক স্তরের প্রবেশিকা পরীক্ষার প্রশ্নফাঁস এবং পরীক্ষা পরিচালনায় একের পর এক ত্রুটি নিয়ে শুক্রবার কেন্দ্র সরকারকে কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়ে দিল, পরীক্ষা ব্যবস্থায় ভুলের পর ভুলের অবসান ঘটাতে হবে। একই সঙ্গে প্রশ্নফাঁসের ঘটনার পর পরীক্ষা ব্যবস্থায় কী কী সংস্কার করা হয়েছে এবং সেগুলি কতটা কার্যকর হয়েছে তার বিস্তারিত হলফনামা জমা দিতে কেন্দ্রীয় সরকার ও জাতীয় পরীক্ষা সংস্থাকে নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি PS নরসিমহা এবং বিচারপতি অলোক আরাদের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, শুধুমাত্র অস্থায়ী ব্যবস্থা নয়, স্থায়ী ও প্রাতিষ্ঠানিক সংস্কার কীভাবে কার্যকর হচ্ছে তা হলফনামায় বিস্তারিত উল্লেখ করতে হবে। আদালত জানতে চেয়েছে, পরীক্ষা পরিচালনার জন্য প্রস্তাবিত পরিচালন পর্ষদ, বিশেষজ্ঞ কমিটি, বিভিন্ন অংশীদারের প্রতিনিধিত্ব এবং উচ্চ পর্যায়ের কমিটির সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি কতদূর। বিশেষ করে ডিজিটাল পরিকাঠামো, নিরাপত্তা, গবেষণা ও উন্নয়ন, স্বচ্ছতা, প্রশাসন এবং মানব সম্পদ সহ 10টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তারও ব্যাখ্যা চেয়েছে আদালত। এছাড়াও নিরাপত্তা, নজরদারি ও সতর্কতার দায়িত্বে সদ্য নিয়োগ হওয়া অতিরিক্ত মহাপরিচালকদের ভূমিকা এবং তাদের কাজের অগ্রগতির রিপোর্টও জমা দিতে বলা হয়েছে। পরীক্ষা শুরুর আগে, পরীক্ষা চলাকালীন এবং পরীক্ষা পরবর্তী প্রতিটি ধাপে সংস্কারের বর্তমান অবস্থারও বিস্তারিত তথ্য চেয়েছে সুপ্রিম কোর্ট। একাধিক পর্যায়ে পরীক্ষা আয়োজন, রাজ্য ও জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়, পরীক্ষা কেন্দ্র নির্বাচন, প্রশ্নপত্র মুদ্রণ ও পরিবহনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কেও কেন্দ্রকে জবাব দিতে হবে বলে জানিয়েছে আদালত। একই সঙ্গে ভবিষ্যতে সম্পূর্ণভাবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা চালুর পরিকল্পনা, তথ্য সুরক্ষার ব্যবস্থা এবং পরীক্ষার্থীদের পরিচয় যাচাইয়ে ডিজিযাত্রার মতো প্রযুক্তি ব্যবহারের প্রস্তাব সম্পর্কেও বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে শীর্ষ আদালত। বিচারপতি নরসিমহা পর্যবেক্ষণে বলেন, প্রশ্নফাঁসের পর প্রশ্নপত্র নিরাপদে পৌঁছে দিতে ভারতীয় বায়ুসেনাকে কাজে লাগানো হয়েছিল ঠিকই, কিন্তু সেটি কেবল অস্থায়ী সমাধান। দীর্ঘমেয়াদে একটি স্থায়ী ও নির্ভরযোগ্য ব্যবস্থা গড়ে তুলতেই হবে। পরবর্তী খবরটি হল, নিট ইউজি প্রশ্নপত্র ফাঁস বিতর্কে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়েছে সরকার। শুক্রবার সরকারি সূত্র জানায়, পদত্যাগ করা সবচেয়ে সহজ কাজ হবে এবং তা দায়িত্ব থেকে পালানোর সামিল। যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির লাগাতার বিক্ষোভ, দেশের ছাত্র সমাজ ও বিরোধী শিবিরের প্রবল চাপ সত্ত্বেও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি না মানার ব্যাপারে এখনও অনড় নরেন্দ্র মোদী সরকার। শুক্রবার সরকারি সূত্রে বলা হয়েছে, ইস্তফা দিয়ে দায়িত্ব থেকে পালিয়ে যাওয়া সবচেয়ে সহজ পথ, সেই প্রশ্নই ওঠে না। জনগণ আমাদের জনাদেশ দিয়েছে, আমরা তা পূরণ করব বলেছে সরকার।
সরকারি সূত্র জানিয়েছে, প্রতীকী পদক্ষেপ নয়, বরং ন্যাশনাল টেস্টিং এজেন্সির কাঠামোগত ত্রুটি দূর করাই সরকারের লক্ষ্য। ইতিমধ্যেই সংস্থার দুর্বলতার তালিকা তৈরি হয়েছে এবং সংশোধনী পদক্ষেপ শীঘ্রই কার্যকর হবে। এদিকে সিজেপি শুক্রবার স্পষ্ট করেছে যে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ তাদের মূল দাবি। দিল্লির বিতলবাই প্যাটেল ভবনে 2 ঘন্টার বৈঠকে তারা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংকে জানিয়েছে তারা কোনোভাবে এই দাবি থেকে সরে আসবে না। সিজেপি মুখপাত্র সৌরভ দাস বলেন, সংগঠনটি আরও দাবি জানিয়েছে, মে মাসে নিট পরীক্ষা বাতিলের পর আত্মহত্যা করা ছাত্রছাত্রীদের পরিবারকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর প্রত্যাহার এবং পরীক্ষা ব্যবস্থার সংস্কার সংক্রান্ত দাবি জানানো হয়েছে। সরকারকে দেওয়া চিঠিতে সিজেপি জানিয়েছে, দেশ জুড়ে সমর্থক ও আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে তারা এই দাবিগুলো সম্পর্কে কোনো ধরনের আপোষ না করার কথা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে। তারা সতর্ক করেছে, দাবি না মানা হলে আন্দোলন আরও তীব্র হবে এবং দেশব্যাপী ছড়িয়ে পড়বে। নাড্ডা বলেন, সরকার দাবিগুলো শুনেছে এবং বিবেচনার পর উত্তর দেবে। আজকে আবারও বৈঠক হবে। শুক্রবারের বৈঠক ছিল সরকারের সঙ্গে সিজেপির তৃতীয় আনুষ্ঠানিক আলোচনা। এই বৈঠকের কয়েক ঘন্টা আগে সমাজকর্মী সুনম ওয়াংচুক 26 দিনের অনশন ভঙ্গ করেছেন। উল্লেখ্য, সিজেপির আন্দোলন শুরু হয়েছিল গত 6 জুন, যা গতি পায় 28 জুন ওয়াংচুকের অনশন শুরুর পর। 19 জুলাই তার শারীরিক অবস্থার অবনতি হলে পুলিশ তাকে আন্দোলনস্থল থেকে সরিয়ে নেয়। প্রথমে তাকে সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়, তবে স্ত্রী গীতাঞ্জলি আংমো আদালতে অভিযোগ করেন সেখানে যথাযথ চিকিৎসা হচ্ছে না। পরে আদালত তাকে মেদান্তা হাসপাতালে স্থানান্তরের অনুমতি দেয়। পরবর্তী খবরটি হল, বরাক ভ্যালি সচিবালয় নির্ধারিত সময়ে কাজ শেষ করার পর জোর মন্ত্রী কৃষ্ণেন্দুর। বরাক উপত্যকার দীর্ঘদিনের প্রত্যাশিত বরাক ভ্যালি সচিবালয় নির্মাণ প্রকল্প দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে দিশপুরের মন্ত্রী কলোনির সরকারি বাসভবনে উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করলেন রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি, পার্বত্য অঞ্চল এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। বৈঠকে প্রকল্পের বর্তমান অগ্রগতি, নির্মাণ কাজের বিভিন্ন ধাপ, সম্ভাব্য সময়সূচি এবং বাস্তবায়নে বিদ্যমান বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। মন্ত্রী কৃষ্ণেন্দু প্রকল্পের প্রতিটি ধাপ নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পন্ন করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি সংশ্লিষ্ট সব দফতরের আধিকারিকদের মধ্যে নিবিড় সমন্বয় বজায় রেখে দ্রুত গতিতে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে যাতে কোনো ধরনের প্রশাসনিক বা কারিগরি জটিলতা বাধা হয়ে না দাঁড়ায়, সে বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশ প্রদান করেন। বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ত বিভাগের মুখ্য বাস্তুকার মহেন্দ্র মোহন দাস, বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের যুগ্ম সচিব পঙ্কজ কুমার দাস, নির্মাণকারী সংস্থার প্রতিনিধি যশ ভারতীয়া, প্রকল্প ব্যবস্থাপক ভাস্কর রায় এবং পূর্ত বিভাগের সহকারী নির্বাহী বাস্তুকার শিখা কার্তি সহ সংশ্লিষ্ট বিভাগের অন্যান্য আধিকারিকরা। পর্যালোচনা বৈঠকের পর মন্ত্রী কৃষ্ণেন্দু জানান, প্রস্তাবিত বরাক ভ্যালি সচিবালয় কেবল একটি প্রশাসনিক ভবন নয়, বরং বরাক উপত্যকার ভবিষ্যৎ প্রশাসনিক কাঠামোকে আরও শক্তিশালী ও আধুনিক করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সচিবালয়টি চালু হলে বরাক উপত্যকার উন্নয়নমূলক প্রকল্পগুলির পরিকল্পনা বাস্তবায়ন এবং তদারকি আরও কার্যকর হবে। একই সঙ্গে সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা দ্রুত, সহজ এবং স্বচ্ছভাবে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আসাম সরকার বরাক উপত্যকার সার্বিক উন্নয়নে বিভিন্ন বৃহৎ পরিকাঠামোগত প্রকল্প বাস্তবায়ন করছে। শিক্ষা, স্বাস্থ্য, সড়ক যোগাযোগ, পানীয় জল এবং প্রশাসনিক পরিকাঠামোর উন্নয়নের পাশাপাশি বরাক ভ্যালি সচিবালয় নির্মাণ প্রকল্প সরকারের অগ্রাধিকারমূলক উদ্যোগগুলির অন্যতম। সরকারের লক্ষ্য নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পটি সম্পন্ন করে বরাক উপত্যকার মানুষের হাতে একটি আধুনিক ও কার্যকর প্রশাসনিক পরিকাঠামো তুলে দেওয়া। তার কথায়, সচিবালয় নির্মিত হলে বরাক উপত্যকার 3 জেলার প্রশাসনিক সমন্বয় আরও শক্তিশালী হবে। পরবর্তী খবরটি হল, অতিবৃষ্টিতে নিউ হারাঙ্গাজাওয়ে ধসে পড়ল 200 মিটার রেল ট্র্যাক। ডিমা হাসাও জেলায় এখন বিশেষ করে রাতের বেলায় ভালোই বৃষ্টিপাত হচ্ছে। এবার এই বৃষ্টির প্রভাব পড়ল লামডিং বদরপুর পাহাড়ি রেলপথেও। এবছর এই প্রথম প্রাকৃতিক দুর্যোগের প্রভাব পড়ল পাহাড়ি সেকশনে। বৃহস্পতিবার গভীর রাতে বৃষ্টির জেরেই নিউ হারাঙ্গাজাও রেল স্টেশনের 118 1 থেকে 3 কিলোমিটার অংশে বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।
স্টেশনের 1 ও 2 নম্বর লাইনের প্রায় 200 মিটার রেল লাইনের নিচের মাটি ধসে যাওয়ায় রেল লাইনটি বেঁকে গেছে এবং ট্রেন চলাচলের জন্য সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। এনএফ রেল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি নজরে আসে। নিয়মিত পরিদর্শনের সময় রেলকর্মীরা দেখতে পান যে লাইনের নিচের মাটি হঠাৎ বসে যাওয়ায় ট্র্যাকের ভারসাম্য নষ্ট হয়েছে। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে শুক্রবার সঙ্গে সঙ্গে 1 ও 2 নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে নিউ হারাঙ্গাজাও স্টেশনের 3 নম্বর লাইন ব্যবহার করে অত্যন্ত সতর্কতার সঙ্গে ট্রেন চলাচল করানো হচ্ছে। নিরাপত্তার স্বার্থে ওই লাইন দিয়ে ট্রেনের সর্বোচ্চ গতি ঘন্টায় মাত্র 10 কিলোমিটার নির্ধারণ করা হয়েছে। এর ফলে লামডিং বদরপুর পাহাড় সেকশনে চলাচলকারী একাধিক যাত্রীবাহী ও পণ্যবাহী ট্রেন নির্ধারিত সময়ের তুলনায় অনেকটাই দেরিতে চলছে। অনেক ট্রেনকে আগে সর্বশেষ ট্রেনের অবস্থান ও সময়সূচি যাচাই করে নেওয়ার জন্য রেল কর্তৃপক্ষ পরামর্শ দিয়েছেন। পরবর্তী খবর, ভূমির নামজারি, হ্যাঙ্গিং পাট্টাদার ও ই খাজনার জটিলতা নিয়ে বিধানসভায় সরব হাইলাকান্দির বিধায়ক। ভূমি সংক্রান্ত নানা সমস্যায় দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার সাধারণ মানুষ। মৃত পাট্টাদারের নামে জমির রেকর্ড থাকায় উত্তরাধিকারীদের নামজারি না হওয়া, হ্যাঙ্গিং পাট্টাদারের জটিলতায় অনলাইন পার্টিশন আটকে থাকা এবং একাধিক অংশীদারের আলাদাভাবে ই খাজনা জমা দিতে না পারার মতো সমস্যাগুলি এবার বিধানসভায় তুলে ধরলেন হাইলাকান্দির বিধায়ক ডক্টর মিলন দাস। তার প্রশ্নের জবাবে রাজ্যের রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী কেশব মহন্ত একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা ঘোষণা করেন। মন্ত্রী জানান, উত্তরাধিকার সূত্রে নামজারির জটিলতা দূর করতে ইতিমধ্যেই ধরিত্রী পোর্টালে উত্তরাধিকার ভিত্তিক অনলাইন নামজারির ব্যবস্থা চালু হয়েছে। এছাড়া জমির রেকর্ডে নাম বা অন্যান্য তথ্য সংশোধনের জন্য আলাদা অনলাইন পরিষেবা চালু করা হয়েছে। দ্রুত নামজারি নিষ্পত্তির লক্ষ্যে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান। হ্যাঙ্গিং পাট্টাদারের কারণে অনলাইন পার্টিশন করতে না পারার সমস্যার কথাও বিধানসভায় স্বীকার করেন রাজস্ব মন্ত্রী। তিনি জানান, এই সমস্যা দূর করতে রেকর্ড সংশোধন, মৃত ব্যক্তির নাম বাদ দেওয়া এবং অসম্পূর্ণ তথ্য হালনাগাদের কাজ চলছে। এসব কাজ শেষ হলে অনলাইন পার্টিশন আরও সহজ হবে বলে সরকারের দাবি। ই খাজনা সংক্রান্ত সমস্যার বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। বর্তমানে একাধিক অংশীদার থাকলে একজন খাজনা জমা দিলেই পুরো পাট্টার খাজনা পরিশোধ হয়েছে বলে ধরা হয়। ফলে অন্য অংশীদাররা আলাদাভাবে খাজনা জমা দিতে পারেন না এবং বকেয়ার সঠিক হিসাবও রাখা যায় না। এই সমস্যা দূর করতে পৃথকভাবে খাজনা দেওয়ার ব্যবস্থা, বকেয়ার হিসাব হালনাগাদ এবং ই খাজনা সফটওয়্যার উন্নত করার কাজ শুরু হয়েছে বলে বিধানসভায় জানানো হয়। এছাড়াও ভবিষ্যতে এক দাগ এক পাট্টা নীতি বাস্তবায়ন, রাজ্য জুড়ে পুনরায় ভূমি জরিপ, ডিজিটাল ভূমি রেকর্ডের আধুনিকীকরণ এবং নাগরিক বান্ধব ভূমি পরিষেবা গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে বলেও জানান রাজস্ব মন্ত্রী। বিধানসভায় সাধারণ মানুষের দীর্ঘদিনের সমস্যাগুলি তুলে ধরে সরকারের কাছ থেকে স্পষ্ট জবাব আদায় করায় হাইলাকান্দির বিধায়ক ডক্টর মিলন দাসের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন জেলার বহু মানুষ। তাদের মতে, মানুষের দৈনন্দিন সমস্যার কথা বিধানসভায় তুলে ধরা একজন জনপ্রতিনিধির গুরুত্বপূর্ণ দায়িত্ব। এখন সরকারের ঘোষিত পদক্ষেপগুলি দ্রুত বাস্তবায়িত হলে সাধারণ মানুষই সবচেয়ে বেশি উপকৃত হবেন। তাই এই উদ্যোগের জন্য বিধায়ক ডক্টর মিলন দাসকে জেলার বিভিন্ন মহল থেকে অভিনন্দন ও ধন্যবাদ জানানো হচ্ছে। পরবর্তী খবরটি হলো, অসম মিজোরাম সীমান্তবর্তী লাইলাপুরে মাদকের বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সন্দেহভাজন হেরোইন, গাঁজা, বিদেশি সিগারেট ও নগদ অর্থ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় 2 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, লাইলাপুর পুলিশ পেট্রোল পোস্টের ইনচার্জ শুভজিৎ দত্তের নেতৃত্বে সাদা পোশাকের একটি বিশেষ দল গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী ফরেস্ট গেট এলাকায় অভিযান চালায়। অভিযানে মনির উদ্দিন নস্কর ও কমরুল ইসলাম মজুমদারের ব্যবসায়িক প্রতিষ্ঠানে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে 5টি সাবানের কৌটা ও 41টি ছোট প্লাস্টিকের পাত্র থেকে মোট 86.81 গ্রাম সন্দেহভাজন হেরোইন, 341.6 গ্রাম গাঁজা, 1060টি অর্থাৎ 53 প্যাকেটে বিদেশি সিগারেট এবং নগদ 1620 টাকা উদ্ধার করা হয়। স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিধান অনুযায়ী উদ্ধার হওয়া সব সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশের দাবি, সীমান্তবর্তী এই এলাকায় দীর্ঘদিন ধরেই মাদক পাচার ও নেশাজাতীয় দ্রব্যের অবৈধ কারবারের অভিযোগ উঠছিল।
স্থানীয়দের অভিযোগ, অঞ্চলটি মাদক কারবারিদের নিরাপদ ঘাঁটিতে পরিণত হচ্ছিল। সেই প্রেক্ষাপটে পুলিশের এই অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।